ओके 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 मेरे प्यारे बच्चे लोग ओके ओके। তো বাচ্চারা কেমন আছো ভাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, মন দিয়ে পড়াশোনা করছো। ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা করো সবাই, তাহলে হবে না। আমরা আগের দিন পড়ছিলাম বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন, তাই তো? খুবই বেসিক লেকচার ছিল সেটা, খুবই বেসিক, খুবই ইম্পর্টেন্ট লেকচার। সবাই সবাই দেখো, সবাই সবাই দেখো লেকচারটা, অবশ্যই মন দিয়ে দেখো, ভালো করে শোনো, কমেন্ট করো সবাই। তো আজকে আমরা শুরু করব সার্কুলার মোশনের দ্বিতীয় লেকচার। ঠিক আছে, সবাই রেডি? লেকচারটা ভালো লাগলে তোমরা কমেন্ট করো, শেয়ার করো, অবশ্যই লাইক করো। ঠিক আছে, আজকে আমরা পড়ব বৃত্তীয় গতির বা সার্কুলার মোশনের দ্বিতীয় লেকচার। আমরা পড়ে নিয়েছি কি, কৌণিক সরণ পড়ে নিয়েছি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট পড়ে নিয়েছি, অ্যাঙ্গুলার বেগ পড়ে নিয়েছি বা কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটি পড়েছি। তাছাড়াও আমরা পড়েছি ওখানটায় টাইম পিরিয়ড, কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি, এসব পড়েছি আমরা। একটা অঙ্ক করেছিলাম মনে হচ্ছে আমরা দু একটা। আজকে আমাদের পড়বো বৃত্তীয় গতিতে ত্বরণ। যখন কোনো বস্তুকণা বৃত্তীয় গতিতে থাকে তখন তার মধ্যে যে ত্বরণ সৃষ্টি হয় সেগুলো সম্বন্ধে পড়বো আমরা। যে ত্বরণ সৃষ্টি হয় সেগুলো সম্বন্ধে আমরা পড়বো। একটা বস্তুকণা যখন বৃত্তীয় গতিতে থাকে তখন ওই বস্তুকণার মধ্যে চার ধরনের ত্বরণ দেখা যেতে পারে। তোমরা সবাই হেডিং করো, অ্যাক্সিলারেশন ইন সার্কুলার মোশন। তোমরা সবাই হেডিং করো acceleration in circular motion। বলছে বৃত্তীয় গতিতে চার ধরনের ত্বরণ দেখা যায়। এক নম্বর ত্বরণ দেখা যায় তোমার সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন বা অভিকেন্দ্র ত্বরণ। দু নম্বর দেখা যায় ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন বা স্পর্শকীয় ত্বরণ। স্পর্শকীয় ত্বরণ বা ওদের আরো দেখা যায় কি নেট অ্যাক্সিলারেশন বলতে পারো, নেট অ্যাক্সিলারেশন বা মোট ত্বরণ। 4 নম্বর দেখা যায় তোমাদের অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বা কৌণিক ত্বরণ। আমরা এক এক করে চারটে ত্বরণ পড়বো। আমরা এখন এক একটা করে একটা করে পড়বো, ত্বরণের সম্বন্ধে পড়বো। যে বৃত্তীয় গতিতে এই চার ধরনের ত্বরণ দেখা যায়। শুরু করছি লেকচার, আমরা শুরু করছি। তোমরা রেডি? আচ্ছা, আমাকে আগে বলো ত্বরণ কেন সৃষ্টি হয়? ত্বরণ কেন সৃষ্টি হয়?
কেন সৃষ্টি হয়? যে বেগের পরিবর্তন হলে, আমরা সবাই জানি বেগের পরিবর্তনের জন্য ত্বরণ হয়, বেগের পরিবর্তনের জন্য ত্বরণ হয়, বেগের পরিবর্তনের জন্য যদি হয় তখন সৃষ্টি হয় ত্বরণ। রাইট, ভালো করে বুঝো এগুলো। বেগের পরিবর্তন হলে ত্বরণ সৃষ্টি হয়। রাইট মেরে প্যারে বাচ্চা লোক। আচ্ছা, বেগ কি রাশি? একটা বেগ হলো ভেক্টর রাশি। ভেক্টর রাশি কি কি থাকবে? যদি বেগ যদি ভেক্টর রাশি হয় তাহলে বেগের দুটো জিনিস থাকবে, মান থাকবে আর অভিমুখ থাকবে। তার মানে কোন বস্তু কণার বেগের মান যদি পরিবর্তন হয় তখন সেটাও বেগের পরিবর্তন, তার জন্যও ত্বরণ সৃষ্টি হতে পারে। আর কোন বস্তু কণার বেগের অভিমুখ যদি প্রতি মুহূর্তে বদলায় তাহলেও কি হবে? বেগের পরিবর্তন হয়। কি বলছি বেগের পরিবর্তন হলে ত্বরণ সৃষ্টি হয়। বেগ কি রাশি? ভেক্টর রাশি। বেগের পরিবর্তনে বেগ ভেক্টর রাশির মানে কি থাকে? মান থাকে আর দিক থাকে। একটা ভেক্টর রাশির কি থাকে? মান থাকে, দিক থাকে। তার মানে কোন বেগের, কোন গতিশীল বস্তু কণার বেগের অভিমুখ যদি পাল্টায় সবসময় মুহূর্তে মুহূর্তে, তখন সেটা বলবো কি হচ্ছে? বেগের পরিবর্তন হচ্ছে। তার মানে কি সৃষ্টি হবে? ত্বরণ সৃষ্টি হবে। আর একটা কি হতে পারে? বেগের মান পরিবর্তন হচ্ছে প্রতি মুহূর্তে, বেগের মান গতিশীল বস্তু কণার বেগের মান প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে। তার মানে কি? বেগের পরিবর্তন হচ্ছে, তখন কি সৃষ্টি হবে? ত্বরণ সৃষ্টি হবে। বাকি উভয় পরিবর্তন হলেও হতে পারে, মানও পরিবর্তন হচ্ছে, আবার সময়ের সঙ্গে সঙ্গে অভিমুখেরও পরিবর্তন হচ্ছে, তখনও কি সৃষ্টি হবে? ত্বরণ সৃষ্টি হবে। এই কনসেপ্টগুলো মাথায় রাখো আমি কি বললাম। যে বেগ হচ্ছে ভেক্টর রাশি, কারণ ত্বরণ সৃষ্টি হয় কেন? বেগের পরিবর্তনের জন্য। ঠিক আছে? আর বেগ হচ্ছে কি? একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশি কি থাকে? মান থাকে, দিক থাকে। তাহলে বেগের যদি অভিমুখ পাল্টায় তার মানে কি? বেগের পরিবর্তন হবে, তার মানে ত্বরণ সৃষ্টি হবে। যদি বেগের মান পরিবর্তন হয় সবসময় একটা গতিশীল বস্তু কণার, তাহলে কি বেগের পরিবর্তন হবে? তখন কি সৃষ্টি হবে? ত্বরণ সৃষ্টি হবে। ক্লিয়ার? ব্যাস। এবার আমরা পড়বো একটা করে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন পড়বো প্রথমে। হেডিং করো সবাই, হেডিং করো সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। মনে করো একটা বস্তু কণা বৃত্তীয় গতিতে ঘুরছে। মনে করো একটা বস্তু কণা বৃত্তীয় গতিতে ঘুরছে। বুঝতে পেরেছো? ধরে নাও এখানটায় যে বস্তু কণার রৈখিক বেগ, যে এখানে বস্তু কণার যে রৈখিক বেগ কত? ভি ধরলাম। যখন বস্তু কণাটা এখানটায়, তখন রৈখিক বেগের অভিমুখ কোন দিকে হবে? এদিকে হবে। এখানে যখন থাকবে এখানটায় হবে বেগ, এখানটায় হবে বেগের অভিমুখ। তাহলে দেখতে পাচ্ছি আমি যখন কোনো বস্তু কণা বৃত্তপথে গতিশীল হয় তখন তার বেগের অভিমুখ সবসময় পরিবর্তন হয়, তার রৈখিক বেগের অভিমুখ সর্বদা পরিবর্তন হয়। কি হচ্ছে না? এদিকে বেগের অভিমুখ, যখন বস্তু কণাটা এখানটায় গতিশীল এদিকে যাচ্ছে, বস্তু কণাটা যাচ্ছে এরকম, এই পার্টিকুলার জায়গায় বেগের অভিমুখ কোন দিকে হবে? ট্যানজেন্সিয়াল বরাবর, ট্যানজেন্ট বরাবর। তাহলে বেগের অভিমুখ এদিকে। যখন এখানটা এলো ঘুরে বস্তু কণাটা এদিকে প্রতি মুহূর্তে বদলাচ্ছে। ট্যানজেন্ট বরাবর বলা হয় যে কোনো বস্তু কণার গতিশীল বস্তু কণার বৃত্তপথে কোনো গতিশীল বস্তু কণার বেগের অভিমুখ কি হয়? রৈখিক বেগের অভিমুখ কি হয়? তার স্পর্শক বরাবর। বলছে এই বেগের মান কিন্তু একই হতে পারে। মনে করো বস্তু কণার বেগ এখানে ছিল 5 মিটার পার সেকেন্ড, এখানে হতে পারে 5 মিটার পার সেকেন্ড, এখানে হতে পারে 5 মিটার পার সেকেন্ড, এখানে হতে পারে 5 মিটার পার সেকেন্ড। বেগের মান একই থাকতে পারে। বস্তু কণার বেগের বৃত্তপথে গতিশীল বস্তু কণার বেগের মান একই থাকতে পারে, কিন্তু অভিমুখ কখনো একই থাকবে না, অসম্ভব থাকা। ধরে নিলাম আমি এই প্রথম ক্ষেত্রে যে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, ধরে নিলাম প্রথম ক্ষেত্রে বেগের পরিবর্তন হচ্ছে কিসের জন্য? এখানে দেখতে পাচ্ছি কি যে বেগ সর্বদা কি হচ্ছে? এখানে বৃত্তপথে গতিশীল বস্তু কণার সর্বদা বেগের পরিবর্তন হচ্ছে, বেগের পরিবর্তন হচ্ছে, বেগের পরিবর্তন হচ্ছে। ওকে, হ্যাঁ, বেগের পরিবর্তন হচ্ছে।
ধরে নিলাম মান একই আছে, মান একই, ধরে নাও মান একই আছে, ধরে নাও মান একই আছে, বেগের মান একই আছে, বেগের মান ধরে নাও একই আছে, মানে সুষম বৃত্তীয় গতি, এটা মনে করো সুষম বৃত্তীয় গতি, ইউনিফর্ম সার্কুলার মোশন চলছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা মান একই আছে, কিন্তু মান একই থাকলে কি হবে, কি হচ্ছে এখানটায় বেগের কি হচ্ছে, বেগের এই বেগের সর্বদা বেগের পরিবর্তন হচ্ছে কেন, এই ক্ষেত্রে বেগের পরিবর্তন, বেগের যে পরিবর্তন হচ্ছে কার জন্য হচ্ছে, বেগের অভিমুখ পরিবর্তন হওয়ার জন্য। এক্ষেত্রে বস্তুকণার বেগের যে অভিমুখ ছিল সেটা প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা বেগের মান একই আছে, ধরেছি আমি এক্ষেত্রে, কারণ সেন্ট্রিপিটাল ফোর্সে আমি বলছি সেন্ট্রিপিটাল, এখন বলছি অভিকেন্দ্র বলে, এটাকে বলা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ, অভিকেন্দ্র ত্বরণ বলা হয়, অভিকেন্দ্র ত্বরণ। অভিকেন্দ্র ত্বরণে আমরা দেখতে পাচ্ছি বস্তু কণার বেগের মান যদি একই থাকে, গতিশীল বস্তু কণার বৃত্তপথে গতিশীল কোনো বস্তু কণার বেগের মান যদি একই থাকে, কিন্তু তার বেগের সর্বদা বেগের অভিমুখ পরিবর্তন হওয়ার জন্য বেগের পরিবর্তন হচ্ছে, ও বেগের অভিমুখের পরিবর্তন হওয়ার জন্য বেগের পরিবর্তন হচ্ছে। আর আমরা জানি কি, একটু আগে পড়েছি আমরা, বেগের পরিবর্তন যদি হয়, বেগের পরিবর্তন হচ্ছে, অভিমুখ পরিবর্তন হওয়ার জন্য বেগের পরিবর্তন হচ্ছে, আর বেগের পরিবর্তন হওয়ার জন্য কি সৃষ্টি হবে, বস্তুদের এখানটায় ত্বরণ সৃষ্টি হবে, ত্বরণ সৃষ্টি হবে। ক্লিয়ার? তাহলে বৃত্তপথে গতিশীল বস্তু কণার বেগের মান যদি একই থাকে, কিন্তু তার মধ্যে কি দেখা যায়, সর্বদা অভিমুখ পরিবর্তন হয়, তার মানে বেগের পরিবর্তন হচ্ছে, আলটিমেট বেগের পরিবর্তন হচ্ছে, সেই বেগের পরিবর্তনের জন্য যে ত্বরণের সৃষ্টি হয়, তখন তাকে আমরা বলবো, তখন সেই ত্বরণকে আমরা বলবো অভিকেন্দ্র ত্বরণ বা অভিকেন্দ্র ত্বরণ বা অভিকেন্দ্র ত্বরণ বা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। মেরে প্যারে বাচ্চো, তাহলে আমরা বুঝতে পারছি কি এই সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন কিসের জন্য হচ্ছে, বলছে এই সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন লিখতে পারো অভিকেন্দ্র ত্বরণ, অভিকেন্দ্র ত্বরণ বৃত্তপথে গতিশীল বস্তু কণার পরিবর্তন নির্দেশ করে, বেগের অভিমুখের পরিবর্তন নির্দেশ করে। তাহলে অভিকেন্দ্র ত্বরণ কি, বৃত্তপথে গতিশীল বস্তু কণা বেগের অভিমুখের পরিবর্তনের জন্য যে ত্বরণ সৃষ্টি হচ্ছে, কি বৃত্তপথে গতিশীল কোন বস্তু কণার বেগের অভিমুখের পরিবর্তনের জন্য যে ত্বরণ সৃষ্টি হচ্ছে, সেটাই হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। আচ্ছা, এটা ত্বরণ, এটা একটা ত্বরণ, তো ত্বরণ একটা কি রাশি, ভেক্টর রাশি, এটাও কি রাশি, একটা ভেক্টর রাশি, এটা এটা একটা কি রাশি, ভেক্টর রাশি। অভিকেন্দ্র ত্বরণ কি রাশি বাবু, ভেক্টর রাশি, ত্বরণ মানে ভেক্টর রাশি। তাহলে এই এর একটা ডাইরেকশন থাকবে, এই ত্বরণের একটা ডাইরেকশন থাকবে, কোন ত্বরণের, যে অভিকর্ষ ত্বরণটা সৃষ্টি হচ্ছে সেই ত্বরণের একটা ডাইরেকশন থাকবে, সেই ত্বরণের ডাইরেকশনটা কোন দিকে হয় বাবু, বা অভিমুখটা কোন দিকে হয় বাবু, মেরে প্যারে বাচ্চো, কোন দিকে হয়, টুয়ার্ডস দ্য সেন্টার, টুয়ার্ডস দ্য সেন্টার, মানে অভিকেন্দ্র, কেন্দ্র বরাবর, কেন্দ্র বরাবর, বা বৃত্তপথের কেন্দ্র বরাবর বলতে পারো, বৃত্তপথের কেন্দ্র বরাবর, বা কেন্দ্রমুখী, কি বলতে পারো, কেন্দ্রমুখী, বা আমরা বলতে পারি এটা কি, আর একটা বলতে পারি কি, ব্যাসার্ধ বরাবর, অ্যালং দ্য রেডিয়াস, ব্যাসার্ধ বরাবর, ব্যাসার্ধ বরাবর বা অ্যালং দ্য রেডিয়াস হয়। ক্লিয়ার मेरे प्यारे बच्चे लोग, मेरे प्यारे बच्चे लोग, ক্লিয়ার, ক্লিয়ার হয়েছে তো, যা বললাম ক্লিয়ার হয়েছে তো, তা তুলে ফেলো, সুন্দর করে নোটস বানাও, সুন্দর করে নোটস বানাও তোমরা, আশা করছি বুঝতে পেরেছো, একদম বেসিক, খুবই ইজি, সহজ ভাবে, খুবই সহজ ভাবে তোমাদের বোঝাচ্ছি আমি, খুবই সহজ ভাবে। বলছে স্যার, তাহলে এই যে ত্বরণ সৃষ্টি হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন কার জন্য হচ্ছে,
বৃত্তপথে গতিশীল কোনো বস্তুকণার বেগের অভিমুখের পরিবর্তনের জন্য যে ত্বরণ সৃষ্টি হচ্ছে, অভিকেন্দ্র ত্বরণ, তার অভিমুখ এইদিকে, বুঝলাম আমি, কোন দিকে? বৃত্তপথের কেন্দ্র বরাবর, ব্যাসার্ধ বরাবর। তাহলে এই ত্বরণের মান কি হবে? এই ত্বরণের সূত্র কি? এই ত্বরণের গাণিতিক রূপ কি? এই গাণিতিক রূপটা বলছে, এই গাণিতিক রূপটা কি করা হয়? এই গাণিতিক রূপটা কি করা হয় বাবু? এই গাণিতিক রূপটা কি করা যায়? ডিরাইভ করা যায়। এখন তোমাদের ডিরাইভ করানোর মতো সময় নেই, পরীক্ষা এসে গেছে, জাস্ট সূত্রটা বলে দিচ্ছি তোমাদের। ভি স্কয়ার বাই আর। আচ্ছা লেখো, বলছে এই অভিকেন্দ্র ত্বরণ এসি দ্বারা প্রকাশ করব। এ মানে ত্বরণ, সি মানে হচ্ছে সেন্ট্রিপিটাল। এসি সমান হয় ভি স্কয়ার বাই আর, রৈখিক বেগের বর্গ স্কয়ার বাই রেডিয়াস, আর মানে রেডিয়াস। আর এর অভিমুখ কোন দিকে বললাম? দেখানো হয়নি বাচ্চা লোক। এর অভিমুখ কোন দিকে বললাম? এই বরাবর, কেন্দ্র বরাবর থাকে এসি, কেন্দ্র বরাবর হয় কি? এসি, বা সেন্টার বরাবর হয় এসি। এই ত্বরণের অভিমুখটা হয় এদিকে, এই ত্বরণের অভিমুখটা হয় কেন্দ্র বরাবর। ক্লিয়ার? সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের অভিমুখ হয় কেন্দ্র বরাবর। এর সূত্র কি? এসি সমান ভি স্কয়ার বাই আর, ভিসি সমান এসি সমান ভি স্কয়ার বাই আর। তো মেরে প্যারে বাচ্চো, আমরা জানি ভি সমান কি? আর ওমেগা, আগের দিনের ক্লাসে পড়ানো হয়েছে। তাহলে এসি সমান লিখতে পারি আমরা ভি, আবার ভি মানে কি জানি? বললাম আর ওমেগা তার স্কয়ার বাই আর, কারণ ভি সমান হয় আর ওমেগা। তাহলে এসি সমান কত হবে? আর স্কয়ার ওমেগা স্কয়ার বাই আর, আর আর কেটে যাও, তাহলে একটা আর পড়ে থাকবে আর ওমেগা স্কয়ার। ক্লিয়ার হয়েছে? না ভেক্টর ফর্ম নয়, গাণিতিক রূপ। দুটো মনে রাখবে তোমরা সবাই, দুটো মনে রাখবে। অভিকেন্দ্র ত্বরণের কি এটা? গাণিতিক রূপ। এসি সমান ভি স্কয়ার বাই আর, বা আর ওমেগা স্কয়ার। এসি সমান ভি স্কয়ার বাই আর সমান আমরা বলতে পারি আর ওমেগা স্কয়ার। মাথায় রাখবে। বলছে এই এর যে এটা প্রমাণ কি, কিভাবে আসছে এটা পরে, নাহলে একদিন করাবো তোমাদের আমি। হ্যাঁ, তোমাকে 4টে ত্বরণ দেখাতে হবে আমাকে, হ্যাঁ, এক এক করে, পরে একদিন দেখাবো তোমাদের। এটা ডিরাইভ করে আসে এটা, ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেছে অভিকেন্দ্র ত্বরণ কি? বোঝা গেছে অভিকেন্দ্র ত্বরণ কি? যে বৃত্তপথে কোনো গতিশীল বস্তুকণার বেগের অভিমুখের পরিবর্তনের জন্য যে ত্বরণ সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ বা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। ঠিক আছে? হচ্ছে এই ত্বরণের অভিমুখটা কোন দিকে হয়? কেন্দ্র বরাবর হয়, বা ব্যাসার্ধ বরাবর। ঠিক আছে? কেন্দ্র বরাবর, ব্যাসার্ধ বরাবর। এর থিওরি কি, মানে এর গাণিতিক রূপ কি? এসি সমান ভি স্কয়ার বাই আর। ভি মানে রৈখিক বেগ, আর মানে কি? ব্যাসার্ধ, বলতে পারো। আর মানে হচ্ছে ব্যাসার্ধ। ক্লিয়ার? এবার আমরা পড়বো ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন বা স্পর্শকীয় ত্বরণ। স্পর্শকীয় ত্বরণ তোমরা ভালো করে নোটস লিখে ফেলো, ভালো করে লিখে ফেলো, এটা বুঝে দিচ্ছি আমি। ওকে, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কি মেরে প্যারে বাচ্চো? বা এর বাংলা মানে হচ্ছে তোমাদের কি জানো? বেশ, বাংলা মানে হয়, এটা দ্বারাই করি। তাদের রং বেরোচ্ছে, আমি কি করবো? স্পর্শকীয় ত্বরণ। মনে করো, ভাবো সেই এটা বৃত্তপথে কোনো বস্তুকণা ঘুরছে, আর ব্যাসার্ধ কত এর? আর। বৃত্তপথে কোনো এবার বলছে এটা আর ব্যাসার্ধের একটা বৃত্তপথ, ঠিক আছে? বৃত্তপথে ব্যাসার্ধ বরাবর ঘুরছে এদিকে, এই বেগে রৈখিক বেগ কত? ভিতে ঘুরছে। ভি, এদিকে ভি, এদিকে ভি ধরলাম, এদিকে ধরলাম ভি। আচ্ছা,
আগেটা কি ছিল, আগের যে পড়েছিলাম আমরা অভিকেন্দ্র ত্বরণ পড়লাম একটু আগে, বেগের মানটাকে একই রেখেছিলাম, অভিমুখ পরিবর্তন হচ্ছিল বলে ত্বরণ সৃষ্টি হয়েছে। এবার ভাবো বেগের মান আলাদা, এটা ভি, এটা V1, এটা V2, এটা V3, V4। এখানটায় কি হচ্ছে, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনে দেখতে পাই আমরা কি করব, একটা বস্তুকণা মনে করো ঘুরছে বৃত্তপথে, কিন্তু তার বেগের মান সর্বদা, বেগের মান পরিবর্তন হচ্ছে, বেগের ভ্যালু স্পিড বা স্পিড বলি আমরা একে, তাই না? বেগের মানটাকে কি বলি, স্পিড বলি তো, আর তার সঙ্গে ডাইরেকশন যোগ হলে ভেলোসিটি হয়ে যায়। যদি বেগের মানটা পরিবর্তন হয় এই ক্ষেত্রে কি বলা আছে, ওরা কি বলছি এখানটায়, বেগের মান পরিবর্তন হচ্ছে। এখানে বেগের পরিবর্তন হচ্ছে কিসের জন্য, এই ত্বরণ সৃষ্টি হচ্ছে কিসের জন্য, ত্বরণ সৃষ্টি হচ্ছে, এটা বেগের মানের পরিবর্তনের জন্য ত্বরণ সৃষ্টি হচ্ছে। এখানটা বেগের পরিবর্তন হচ্ছে, ধরেছি আমরা কিসের জন্য, বেগের পরিবর্তন হচ্ছে। এখানটা অভিমুখ পরিবর্তন হচ্ছে, সেটা আসবে মোট ত্বরণে আসবো, আমরা নিয়ে আসবো যখন। বেগের পরিবর্তনটা হচ্ছে কিসের জন্য বলছি আমি, ধরলাম বেগের মানের পরিবর্তনের জন্য, হচ্ছে এটা। বেগের পরিবর্তনটা কেন হচ্ছে, বেগের মানের পরিবর্তনের জন্য, বা আমরা একে বলি কি স্পিড বলি তো, স্পিড পরিবর্তন হচ্ছে, বা এখানে বলি ভ্যালু, মান পরিবর্তন হচ্ছে। বেগের পরিবর্তন হচ্ছে কারণ বেগের মানের পরিবর্তন হচ্ছে বলে, বা স্পিডের পরিবর্তন হচ্ছে বলে, বা ভ্যালুর পরিবর্তন হচ্ছে বলে, যা খুশি বলতে পারি। ঠিক আছে, এখানটায় কি হচ্ছে, আর অভিমুখেরও পরিবর্তন হচ্ছে তো। এখানে 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 অ্যাকচুয়ালি মোট ত্বরণ হয়, হিসাব করা হবে পরে এতে, আর একটা যে ত্বরণ আছে বললে, তাহলে এসব যদি হয় তাহলে কি হবে, এর মধ্যে কি সৃষ্টি হবে, অ্যাক্সিলারেশন সৃষ্টি হবে, ত্বরণ সৃষ্টি হবে, তাই তো? ত্বরণ সৃষ্টি হবে, বেগের পরিবর্তন হচ্ছে মানে কি, ত্বরণ সৃষ্টি হবে। এখানে বেগের পরিবর্তনটা কেন হচ্ছে, বেগের মানের পরিবর্তনের জন্য, রাইট? ওকে ওকে মেরে পেয়ারে বাচ্চা, হচ্ছে এই ত্বরণটাকে বলা, যে এই সময় যে ত্বরণ সৃষ্টি হচ্ছে, সেই ত্বরণকে আমরা বলি কি বলা আছে, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন বা স্পর্শকীয় ত্বরণ। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন বা স্পর্শকীয় ত্বরণ। এর অভিমুখ কোন দিকে হয়, এর অভিমুখ এটাও কি ভেক্টর রাশি, মেরে প্যারে বাচ্চ, অভিমুখ, এর অভিমুখ কোন দিকে হয়, হবে ভাবো, 1 নম্বরে মনে করো বেগের স্পর্শক বরাবর হবে, কি বরাবর হবে, স্পর্শক বরাবর। স্পর্শকীয় ত্বরণ মানে কি, স্পর্শক বরাবর হবে। মনে করো বেগ বৃদ্ধি হচ্ছে, V1 থেকে V2 ধীরে ধীরে বেগ বাড়ছে, এদিকে মনে করো বেগ বাড়ছে, বেগের বৃদ্ধি হচ্ছে, মনে করো বেগের মানের বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে ত্বরণটা কেমন হবে, ত্বরণের অভিমুখটা কেমন হবে, এই ত্বরণের এই বৃত্তপথে ঘুরছে, এদিকে বেগের অভিমুখ V1, বেগ বাড়ছে ধীরে ধীরে, তাহলে বলছে একই দিকে ত্বরণ সৃষ্টি হবে, এই স্পর্শক বরাবরই সৃষ্টি হবে, এই স্পর্শক যেদিকে বেগের অভিমুখ সেদিকেই ত্বরণ সৃষ্টি হবে। এটি কি দ্বারা প্রকাশ করবো আমরা, এটি দ্বারা, এটি মানে হচ্ছে অ্যাক্সিলারেশন, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, এটি বলা হচ্ছে। কি বলি আমরা, এটি। যদি বেগের মানের বৃদ্ধি হয় তাহলে বেগের অভিমুখ যেদিকে হবে, মানের বৃদ্ধি হয়, বেগ বৃদ্ধি হয়, যেদিকে বেগের অভিমুখ সেদিকে হবে কি, স্পর্শকীয় ত্বরণ, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন বা স্পর্শকীয় ত্বরণ। মানে ট্যানজেন্ট, এই ত্বরণের অভিমুখটা হবে ট্যানজেন্ট বরাবর। যদি বেগের পরিবর্তন হয় তাহলে বেগের পরিবর্তনের দিকে ট্যানজেনশিয়াল ত্বরণ হবে, তো ত্বরণের অভিমুখ হবে। 2 নম্বর বলা হচ্ছে, মনে করো বেগের মানের হ্রাস পাচ্ছে, বেগের মানের হ্রাস হচ্ছে, তখন কেমন হবে অভিমুখ, বেগের মানের প্রথমে বেশি ছিল, কমছে, বেগের মান কমছে, বেগের মানের হ্রাস হচ্ছে, এদিকে মনে করো V1, ঠিক আছে? তখন অভিমুখটা হবে কোন দিকে, উল্টো দিকে, এটি। ক্লিয়ার মেরে প্যারে বাচ্চা লোক, ক্লিয়ার? খুব ডিটেলস লেকচার হচ্ছে তোমাদের, খুবই ইজিয়েস্ট ওয়েতে পড়াচ্ছি তোমাদের আমি, ক্লিয়ার হয়ে গেছে এটা? বেগের মান যদি বৃদ্ধি পায় তাহলে কি, যেদিকে বেগের অভিমুখ সেদিকে হবে, সেই স্পর্শক বরাবর হবে। এই বেগটা কি বেগ,
কৌণিক বেগ নয়, রৈখিক বেগ। মাথায় যেন থাকে ভি সবসময় রৈখিক বেগ হবে, আর ওমেগা কৌণিক বেগ হবে। ওমেগা কৌণিক বেগে যাচ্ছে এখানটা, এটা ওমেগা, এটা কৌণিক বেগের অভিমুখ এদিকে। কৌণিক বেগের অভিমুখ কোন দিকে হয়? অ্যাক্সিয়াল ভেক্টর, এটা অ্যাক্সিয়াল ভেক্টর, কৌণিক বেগ অক্ষ বরাবর হবে। বলছে এই 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 ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের সূত্র কি? ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের সূত্র কি? ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের সূত্র কি? গাণিতিক রূপ কি? বা স্পর্শকীয় ত্বরণের ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের সূত্র কি হয়? লিখে রাখো তোমরা, ভালো করে মনে রাখবে। এটি সমান, এটা কেন হচ্ছে? এটা বেগের মানের পরিবর্তনের জন্য, বেগের মানের পরিবর্তনের জন্য। ডিভি বেগের মান, ডি মড ভি বাই টি, ডেল্টা টি, অ্যাকচুয়ালি ডেল্টা টি, ডি মড ভি বাই ডিটি। মড ভি দিতে হবে, কারণ বেগ ভি মানে বোঝাতে পারে কি? বেগে বেগ বোঝাতে পারে। এটা বেগ পরিবর্তন হচ্ছে না, বেগের মানের পরিবর্তন হচ্ছে। আমরা মড দ্বারা কোনো ভেক্টর রাশি যদি মড দিই, আমরা আগে ভেক্টরে বলেছি তো এগুলো নাকি, আমি তোমাদের ভালো করে দেখতে হবে তো নাকি। বলছে কোনো ভেক্টর রাশির পাশে যদি আমরা মড দিই, তখন সেটা মান বোঝে, তার মান। এখানে কি পরিবর্তন হচ্ছে? বেগের কি পরিবর্তন হচ্ছে? মানের পরিবর্তন হচ্ছে, বা স্পিডের পরিবর্তন হচ্ছে। ডিভি বাই ডিটি, এটা হচ্ছে সূত্র, তোমাদের মাথায় রাখবে। এটা তোমাদের সূত্র। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন সমান ডিভি মড ভি, ডি মড ভি বাই ডিটি। কেউ যদি এরকম লেখে এটি সমান ডিভি বাই ডিটি, এটা পুরোপুরি ভুল। মাথায় যেন থাকে তোমাদের, মাথায় যেন তোমাদের থাকে। ক্লিয়ার মেরে প্যারে বাচ্চা লোক? ক্লিয়ার? ক্লিয়ার তো? পারে তো তুলে ফেলো। সব থেকে ইজিয়েস্ট ভাবে তোমাদের বোঝানো হচ্ছে বিষয়গুলো, বুঝে দিচ্ছি আমি। ডিভি বাই ডিটি মানে তোমরা পড়েছো, ডিফারেন্সিয়েশন পড়েছো। বেগের মান যা থাকবে তাকে আমি ডিফারেন্সিয়েশন করে নেবো, ঠিক আছে? তা উত্তর বেরিয়ে যাবে আমার, বুঝে দিচ্ছি আমি। একটা মনে করো অঙ্ক দেওয়া আছে, একটি বস্তুর বেগের মান ধ্রুবক, মানে সর্বদা ধ্রুবক। একটা করে বেগের মান ধ্রুবক মানে কি? বেগ কনস্ট্যান্ট, মানে কি? বেগের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। বেগের মান ধ্রুবক মানে কি? বেগের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এখানটায় তোমার কি কি বের করতে হবে? এসি কত, এটি কত। আগে দেখো এটি কি হবে? এটি মনে করে বের করছি আমি। এটি সমান কি? ডি মড ভি বাই ডিটি, তাই তো? কিন্তু এখানটায় বলা হচ্ছে বেগের মানের পরিবর্তন হচ্ছে না। বেগের মানটা, এটা কি ডিভি মানে মড ভি মানে কি? বেগের মান। মড ভি মানে বেগের মান। বেগের মান তো একই আছে এখানটায়, বেগের মান তো এখানে কনস্ট্যান্ট, মানে একই। তাহলে ডিভি বাই ডিটি কত হবে? 0। মনে করো একটা বস্তু বেগ ভি বেগে যাচ্ছে, ভি সমান 5 মিটার বেগ পার। একটা বৃত্তাকার পথে কোনো বস্তুর গতিবেগ সর্বদা 5 মিটার পার সেকেন্ড। তখন তার এটি কত হবে? ডি বাই ডিটি 5। এটার মান কত তোমরা পড়েছো তো? 0 হয় এর কি? বেগের মান কনস্ট্যান্ট, এখানটায় বেগের মানটা কনস্ট্যান্ট, বেগের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এখানটায় তো ত্বরণ সৃষ্টি হবে না, স্পর্শকীয় ত্বরণ সৃষ্টি হবে না, বা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন সৃষ্টি হবে না। 0, বোঝা গেছে? কিন্তু এখানটা তো হতে পারে। কি হবে? এসি বা অভিকেন্দ্র ত্বরণ। অভিকেন্দ্র ত্বরণ সবসময় থাকবে। এটা যখন কেন অভিকেন্দ্র ত্বরণ কেন হয়? বেগের অভিমুখের পরিবর্তনের জন্য। আর বৃত্তপথে গতিশীল বস্তুগণের বেগের অভিমুখের পরিবর্তন সর্বদা হবে, সবসময় হবেই। এদিকে হবে, এদিকে হবে, এদিকে সবসময় পাল্টাচ্ছে তো, সবসময় তো পাল্টাচ্ছে। বেগের অভিমুখ তো সবসময় পাল্টাচ্ছে বৃত্তপথে। এটা কত? ভি স্কয়ার বাই আর, বা কি আরটা কি ছিল? আর ওমেগা স্কয়ার। কিন্তু এটা কি? ভি মানে কি? কত বেগে যাচ্ছে সেটা। আর মানে কি? যে বৃত্তপথে যাচ্ছে তার ব্যাসার্ধ, যে বৃত্তপথে যাচ্ছে তার ব্যাসার্ধ। বোঝা গেছে অঙ্কটা? ক্লিয়ার? কনসেপ্টটা বোঝা যাচ্ছে তো? বোঝা গেছে কনসেপ্টটা তো? মেরে প্যারে বাচ্চো, বোঝা গেছে তো?
পাকা? ক্লিয়ার? চলো এবার আমরা পড়বো নেট ত্বরণ। এবার আমরা পড়বো নেট ত্বরণ। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম বৃত্তপথে কোনো গতিশীল বস্তু করার তে ট্যানজেনশিয়াল ত্বরণ নাও থাকতে পারে। কখন থাকবে না? যদি বেগের মানের পরিবর্তন না হয়, মানে বস্তুটা যদি সুষম বৃত্তীয় গতিতে চলে। সুষম বৃত্তীয় গতিতে চলা মানে কি? বৃত্তাকার পথের যে কোনো অংশে বস্তুর বেগের রৈখিক বেগ কত? একই থাকে, তার বেগের মানের পরিবর্তন হচ্ছে না, তার জন্য এটি হচ্ছে না। কিন্তু অভিমুখের পরিবর্তন সবসময় হবে, তার জন্য এসি বা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন বা অভিকেন্দ্র ত্বরণ সর্বদা থাকবে, সর্বদা থাকবে। আচ্ছা যদি বলে, আচ্ছা এটা বলে দিচ্ছি, দেখো এটা বলে দিচ্ছি, যদি বলে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন আর অভিকেন্দ্র ত্বরণের মধ্যে মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ কত হয়? এসি আর এটির মধ্যে মধ্যবর্তী কোণ কত? এসি কোন দিকে হয়? সবসময় কেন্দ্রমুখী হয়। এটি কোন দিকে হয়? স্পর্শক বরাবর হয়। মনে করো বেগ বাড়ছে আর কি, কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি কোণ। কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি কোণ। মানে এসি ও এটি এর মধ্যবর্তী কোণ সর্বদা হবে কত? মধ্যবর্তী কোণ সর্বদা হয় 90 ডিগ্রি। আর কি বলবো? এই যে এসি ত্বরণকে আবার নরমাল ত্বরণও বলা হয়, নরমাল অবিলম্ব ত্বরণও বলা হয়। নরমাল ত্বরণ বলা হয় বৃত্তপথের দিকে কি করছে? নরমাল ফোর্স প্রয়োগ করছে, নরমাল ফোর্স, নরমাল অ্যাক্সিলারেশনও বলা হয় একে। ঠিক আছে? কি বলছি, এই এসি কে আবার কি বলা হয়? নরমাল অ্যাক্সিলারেশনও বলা হয়। এসি কে নরমাল অ্যাক্সিলারেশন মানে নরমাল ফোর্স আছে। নরমাল কি মানে কি? এটা বৃত্তপথ, এটা বৃত্তপথ তো, এখানে বস্তু ঘুরছে মনে করে এই জায়গায়, তাহলে এই বৃত্তপথটা বস্তুকে কি করছে? ভিতরের দিকে বল প্রয়োগ করে, নরমাল ফোর্স প্রয়োগ করে, নরমাল ফোর্স। এই যে দেখেন নরমাল অ্যাক্সিলারেশনও বলে, অভিলম্ব ত্বরণ বলতে পারো। কি করে? এখানে মনে করো বৃত্তপথে ঘুরছে বস্তুটা, এখানে বস্তুটা আছে, তাহলে এই বৃত্তপথটা বস্তুকে কি করবে? সংস্পর্শে আছে, বৃত্তপথ আর বস্তু সংস্পর্শে আছে, তাহলে বৃত্তপথটা বস্তুর উপর কেন্দ্রের দিকেই নরমাল ফোর্স প্রয়োগ করে। ঠিক আছে? কেন্দ্রের দিকে বৃত্তপথে সর্বদা নরমাল ফোর্স কি হয়? কেন্দ্রমুখী হয়। আগেই বলেছি, ভালো করে দেখো ভিডিওগুলো। এসি কে নরমাল ফোর্স, নরমাল রিঅ্যাকশন বলে, নরমাল রিঅ্যাকশনও বলা হয়। এবার আমরা পড়বো নেট অ্যাক্সিলারেশন। ওকে, মনে করো নেট অ্যাক্সিলারেশন মানে হচ্ছে কোনো বস্তুতে, একটা বৃত্তাকার পথে গতিশীল বস্তুর দুই ধরনের ত্বরণ দেখা যাচ্ছে, মানে অভিমুখের পরিবর্তন সবসময় হচ্ছে, মানে এই কেসটা অভিমুখের পরিবর্তন তো হচ্ছে, সঙ্গে সঙ্গে কি হচ্ছে? বেগের মানেরও পরিবর্তন হচ্ছে, মানে এই কেসটা পুরো। তখন নেট ত্বরণ কত বা নেট অ্যাক্সিলারেশন কত? বুঝে দিচ্ছি আমি এবার। নেট অ্যাক্সিলারেশন মানে মোট ত্বরণ, অ্যাকচুয়ালি মানে দুটো মিলে টোটাল ত্বরণ। মোট বেগের পরিবর্তনের জন্য, মোট বেগের পরিবর্তনের জন্য, বেগের পরিবর্তন কি হতো? মোট বেগের পরিবর্তনের জন্য হয় এটা। এই ত্বরণটা সৃষ্টি হয় মোট বেগের পরিবর্তনের জন্য, যে ত্বরণ সৃষ্টি হতে পারে পরিবর্তনের জন্য। মোট বেগের পরিবর্তন মানে মানেরও পরিবর্তন হচ্ছে, আবার কি অভিমুখেরও পরিবর্তন হচ্ছে। তখন কি সৃষ্টি হবে? নোট ত্বরণ অভিমুখের পরিবর্তন হওয়ার জন্য কি সৃষ্টি হবে? এসি, আর মানের পরিবর্তন হওয়ার জন্য সৃষ্টি হবে কি? এটি। এই দুটো ত্বরণের জন্য, এই দুটো ত্বরণ সৃষ্টি হওয়ার জন্য যে মোট ত্বরণ সৃষ্টি হবে, লব্ধি ত্বরণ সৃষ্টি হবে বলতে পারো, লব্ধি ত্বরণ। এই দুটো ত্বরণ সৃষ্টি হওয়ার জন্য যে লব্ধি ত্বরণ সৃষ্টি হবে, মনে করো এখানটায়, মনে করো এই ছবি, একই ছবিতে আমি দেখাচ্ছি, দেখো তোমরা নালে আঁকো আরেকবার। তাহলে এইদিকে কি ত্বরণ সৃষ্টি হয়? এদিকে কি ত্বরণ সৃষ্টি হয়? এসি ত্বরণ। আমি আর বেগ দেখাচ্ছি না। এদিকে ত্বরণ সৃষ্টি হয় কত? এটি ত্বরণ, এর নিচে টি। ঠিক আছে? এ লিখবে, তার নিচে টি হবে। ওকে, এটি ত্বরণ। এদের লব্ধি ত্বরণ কোন দিকে হবে? এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আবার এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি আমরা জানি। তাহলে তাহলে এদের লব্ধি ত্বরণ কোন দিকে কাজ করবে বাবু? এটা হচ্ছে লব্ধি ত্বরণ বা মোট ত্বরণ বা লব্ধি ত্বরণ বলা হচ্ছে এটাকে। এ নেট, কি বলবো এটাকে? এ নেট, এ নেট। এটাকে কি বলবো আমরা? এ নেট। মানে এদিকে আছে কি? এসি ত্বরণ, এদিকে আছে এটি ত্বরণ। ঠিক আছে? তাহলে এদের লব্ধি হয় কোন দিকে? এদিকে আমরা পড়ে এসছি এ নেট। ঠিক আছে? এই কোণটা আবার 90 ডিগ্রি, এই কোণটা আবার 90 ডিগ্রি, জানি আমরা, একটু আগে পড়েছি। তাহলে এখানে মোট ত্বরণ কত হবে? মান, মোট ত্বরণের মান কত হবে? মোট ত্বরণের মান, এখানে এ নেটের মান, মোট ত্বরণের
মান বের করছি, ম্যাগনিটিউড বের করছি, মান বা এন নেট টু দি পাওয়ার নেট, তার মান। সূত্র কি ছিল? রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে cos থিটা মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মান কত? 1। তাহলে মানে এখানে সূত্রটা হবে তোমার এ নেটের মান হবে এ স্কয়ার মানে কত? এসি স্কয়ার প্লাস এটি স্কয়ার, আর সবটা এক, শূন্য তো এক হয়ে যাবে, শূন্য মানে পুরোটা শূন্য হয়ে যাবে। এইটা হচ্ছে সূত্র, এইটা হচ্ছে তোমার মোট ত্বরণের সূত্র। ক্লিয়ার? খুবই সহজ জিনিস এগুলো, খুবই এগুলো সহজ জিনিস তোমাদের জন্য। এগুলো হচ্ছে মোট ত্বরণ। এ নেট সমান কত হয়? এ নেটের মান রুট ওভার এসি স্কয়ার প্লাস এটি স্কয়ার, এটি স্কয়ার। আর বাকিগুলো লিখলাম না আমি, শূন্য হয় সেগুলো সব। 2ab cos থিটা হয়, cos থিটার মান কত? cos এখানে 90, 90 এর মান কত? 0, তার জন্য পুরোটা 0 হয়ে যাবে। এই ডাইরেকশন কি হবে বাবু? ডাইরেকশন বের করতে পারো, কোনো সমস্যা নেই। ডাইরেকশন বা অভিমুখ, এটা তো মোট ত্বরণের যে এই ত্বরণটা সৃষ্টি হচ্ছে, এর অভিমুখ দিকে, মানে এই অভিমুখ মানে এইটা আলফা, ধরলাম আলফা অভিমুখ বা কোণ, এখানটায় অভিমুখ বা আলফা কত? এখানটা অভিমুখ আলফা কত? অভিমুখ আলফা কত? ট্যান আলফা বের করতে হবে, ট্যান আলফা উলম্বের সঙ্গে, এটা কি উলম্বের সঙ্গে হচ্ছে, হ্যাঁ। ট্যান আলফা কি হবে? এটা যদি এসি হয় এখানেও এসি, যদি এসি হয় এটাও এসি। আমি এখানে এই ভেক্টর, এটা ভেক্টরকে তো আমি কি করতে পারি? প্যারালাল শিফট করতে পারি, সে ভেক্টরটাকে এখানে নিয়ে চলে আসতে পারি। এটাও এসি, এসি মানে এটা থিটা, এটা যদি আলফা হয়, এটা তখন এইটা যে আলফার সাপেক্ষে এটা কি লম্ব, এটা আলফা। আমরা কি করি? যে কোণ হয় এটা সমকোণী ত্রিভুজ, এটা থিটা হলে এটা হয় লম্ব, এটা হয় ভূমি, এটা হয় অতিভুজ, ঠিক আছে? তাহলে এটা আলফা, এর সাপেক্ষে এটা অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা ভূমি। লম্ব বাই ভূমি, মানে এসি বাই এটি, এসি বাই এটি বা আলফা সমান আমরা বলতে পারি ট্যান ইনভার্স এসি বাই এটি। খতম? ক্লিয়ার হয়ে গেছে তোমরা? তোমাদের ক্লিয়ার? অভিমুখও বের করতে পারো তোমরা এইভাবে, তোমরা অভিমুখও বের করতে পারো এইভাবে। এবার কিছু অঙ্ক করবো আমরা, কিছু অঙ্ক করবো। অঙ্ক করার পর আমরা পড়বো কৌণিক ত্বরণ, পড়বো যেটা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আমরা পড়বো। ক্লিয়ার মেরে পেয়ারে বাচ্চারা? ভিডিওগুলো ভালো করে মন দিয়ে দেখো, আমি কি বলছি শোনো ভালো করে। বুঝে দিচ্ছি আমি কি বলছি। একটা বৃত্তপথের ব্যাসার্ধ কত? 9 মিটার। আর বস্তুটি কোণাকারী টি এর সাপেক্ষে, বস্তু কোণাকারী বেগ কত? টি এর সাপেক্ষে 2t, মানে ভি সমান 2t বেগে গতিশীল। তাহলে এখানে বের করতে হবে আমাকে এসি বের করতে হবে, এটি বের করতে হবে, এর নেট বের করতে হবে। যখন সময় টি সমান 3 সেকেন্ড, যখন সময় বস্তু কোণাটা 3 সেকেন্ড গতিশীল আছে, সেই সময় যখন বস্তু কোণাটি 3 সেকেন্ড গতিশীল, সেই সময়ে ত্বরণ কত? এসি কত, এটি কত, এ নেট কত? যখন ত্বরণ মনে করো, যখন সময় 3 সেকেন্ড, তখন বস্তুতে অভিকেন্দ্র ত্বরণ কত হবে, স্পর্শকীয় ত্বরণ কত হবে, আর মোট ত্বরণ কত হবে? তাহলে এখানে ভি সমান কত দেওয়া আছে? 2t, বা ভির মান আমরা কত লিখবো? 2 × 3, বা ভি সমান হবে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার, সেকেন্ড 6 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে এসির মান কত হবে? 1 নম্বর বের করবো আমরা এসি। এসির মান কত হয়? ভি স্কয়ার বাই আর। ভি স্কয়ার মানে কত বেরিয়েছে? 6 × 6 বাই 9, আর কত? 9, 3 দুগুণে 6, 3 3 9, 3 দুগুণে 6। তাহলে ত্বরণ এসি হলো 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, 4 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে এটা, ঠিক আছে? 2 নম্বর বের করতে বলেছে এটি বের করতে বলেছে। এটির সূত্র কি বাবু? এটি মানে বেগের মানের পরিবর্তনের হার, বেগের মানের পরিবর্তনের হার বলতে পারো, ডি মড ভি বাই ডিটি। বেগের মান কত? এখানটায় বেগটা কত আছে? এইটা 2t দেওয়া আছে। আগে ত্বরণ বের করে তারপর বসাতে হবে। এখানে ত্বরণ কত? এখানে বেগ কত? 3 সেকেন্ডে বেগ কত হবে? তাহলে বেগের মান বেগ সমান 2t, তাহলে 3 সেকেন্ডে বেগ কত হবে? 3 সেকেন্ডে বেগ কত হবে? 6 মিটার পার সেকেন্ড। এসি কত হবে? ভি স্কয়ার বাই আর, সূত্র মান বসিয়েছি। আর এটি সমান কি 4 বেরিয়েছে। আবার এটি সমান কত? ডি মড ভি বাই ডিটি। ভি কত এখানটায়? 2t বাই ডিটি,
সমান এখানে কত হবে 2 হবে। আর এখানে টি নেই, এখানে টি নেই, তাই এইটাই উত্তর 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার এ নেট বের করতে হবে আমাকে। এ নেট কত √ওভার এসি স্কোয়ার প্লাস এটি স্কোয়ার। এসির মান কত 4, 4 স্কোয়ার মানে 16, বি স্কোয়ার মানে কত 4 মানে কত √ওভার 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি অভিমুখ বলে এ নেটের অভিমুখ, যদি বলে এ নেটের অভিমুখ কত, এ নেটের অভিমুখ কত আলফা সমান ট্যান ইনভার্স, ডাইরেক্ট করতে পারো ট্যান ইনভার্স এসি বাই এটি। এসি বাই এটি মানে 4/2 মানে 2, 4/2 এসি বাই এটি। 4 এসি মানে 4, এটি কত 2, এসি বাই এটি মানে কত 4/2 মানে 2। আলফা সমান ট্যান ইনভার্স 2, আলফা সমান ট্যান ইনভার্স 2। ক্লিয়ার অঙ্কটা? অঙ্কটা ক্লিয়ার? অঙ্কটা ক্লিয়ার তোমাদের? খুব সহজ, খুবই পাতি অঙ্ক দিয়েছি তোমাদের জন্য। পরের অঙ্ক দেখো। পরের অঙ্ক বলছে, আমি দাগ দিদি এখানেই করে দিই, হ্যাঁ এখানটাই করে দিই। আরেকটা অঙ্ক দেওয়া আছে, মনে করো অঙ্ক নম্বর 2 দেওয়া আছে, এটা অঙ্ক নম্বর 1। অঙ্ক নম্বর 2 কত দেওয়া আছে? মনে করো একটা ওমেগা দেওয়া আছে, ওমেগা সমান দেওয়া আছে 2t, আর 2t কৌণিক বেগে গতিশীল এবং সেই বৃত্তপথের ব্যাসার্ধ r সমান 2 মিটার। কি বের করতে হবে? এসি বের করতে হবে, এটি বের করতে হবে, এ নেট বের করতে হবে কততে? যখন টাইম সমান 3 সেকেন্ড। করবো আমরা এক এক করে। ওমেগা দেওয়া আছে, ওমেগা সমান 2t, আমরা ওমেগা থেকে বেগ বের করতে পারবো। সূত্র কি? ভি সমান কি আর ওমেগা না, তাই তো? আর এর মান কত 2 মিটার, ওমেগা কত 2t মানে কত ওটা 4t, 4t। তাহলে বেগ টি সমান 3 সেকেন্ডে বেগ কত 4 গুণিতক 3 মানে কত 12 মিটার পার সেকেন্ড। 3 সেকেন্ডে বেগ কত 12 মিটার পার সেকেন্ড। তাহলে এখানটা আমরা প্রথম বের করবো এসি বের করবো। এসি সমান কত হবে ভি স্কয়ার বাই আর। কততম সেকেন্ডে বেগ হচ্ছে 12, 12 গুণিতক 12, আর কত 2, 6, 12 72 মিটার পার সেকেন্ড। একটা উত্তর স্কয়ার হবে, অ্যাকচুয়ালি এটা 72 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। 2 নম্বর এটি কত হবে? এটি সূত্র কি? ডি মড ভি বাই ডিটি, বেগের মানের পরিবর্তনের হার বলতে পারো এটা, বা এটা তাৎক্ষণিক তরঙ্গ, তাৎক্ষণিক বলতে পারো এটা। যাই হোক, বেগ কত বেরিয়েছে এইটা 4t, ডিভি ভাই ডিভি মড 4t বাই ডিটি কত হবে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। 4t ডিফারেন্সিয়েশন কত 4। এ নেট বের করবো আমরা। এ নেট √ওভার এসি স্কয়ার প্লাস এটি স্কয়ার। এসির মান কত 72, 72 স্কয়ার প্লাস 4 স্কয়ার বের করে দাও তোমরা, মিটার পার সেকেন্ড স্কয়ার তোমরা বের করবে। ডাইরেকশন যদি বলতে বলে এ নেটের ডাইরেকশন বলছো স্যার এ নেটের তো ডাইরেকশন বার করছো, এটির ডাইরেকশন কি হবে? এটিটার ডাইরেকশন কোন দিকে হয়? স্পর্শক বরাবর। ওর আবার বের করে কি করবে? আর এসির ডাইরেকশন কোন দিকে হয়? কেন্দ্র বরাবর, ব্যাসার্ধ বরাবর। ওর আবার ডাইরেকশন কি বের করবো আমি? এর ডাইরেকশনটা হয় কোন দিকে হবে? আলফা সমান ট্যান ইনভার্স এসি বাই এটি। এসি কত 72, এটি কত 4, 72/4। আলফা সমান ট্যান ইনভার্স 72 কে 4 একে 4, 4 একে 4, 3, 2, 32, 8 18। क्लियर मेरे प्यारे बच्चे लोग? टैन इनभार्स 18। क्लियर मेरे प्यारे बच्चे लोग? পরের অঙ্ক করবো আমরা। ভালো করে অঙ্কগুলো তোলো। এই অঙ্কগুলো আগে করতে হবে তোমাদের, বেসিক অঙ্ক ভালো করে করতে হবে। মুছে দিচ্ছি আমি তাহলে, হ্যাঁ এবার তুলে ভালো করে। বাস্তবটি বুঝতে পারছো? পাক্কা বুঝতে পারছো? যেখানে বুঝতে পারছো না তোমরা কমেন্ট করো, ঠিক আছে? টাইম স্ট্যাম্প দিয়ে দাও কোথায় বুঝতে পারছো না তোমরা। এই মিনিটে বুঝতে পারছি না, আমি অবশ্যই কমেন্ট করবো তোমাদের জন্য আমি অবশ্যই কমেন্ট করবো। বুঝে দিচ্ছি। অঙ্ক নাম্বার 3 বলা আছে ওমেগা সমান দেওয়া আছে
কোনো গতিশীল বৃত্তপথে কোনো গতিশীল বস্তু কণার কৌণিক বেগ দেওয়া আছে 2t এবং সেই বৃত্তপথের ব্যাসার্ধ দেওয়া আছে 2 মিটার। বলছে কত সময় পর এটি মানে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন বা এটি বা স্পর্শকীয় ত্বরণ কত সময় পর এটি এসি এর সঙ্গে একটু অন্য টাইপের হচ্ছে, এসি এর সঙ্গে 37 ডিগ্রি মানে এসি মানে কোনটা অভিকেন্দ্র ত্বরণ বা সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের সঙ্গে 37 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। বুঝলি ওমেগা সমান কত 2t, আর সমান কত 2 মিটার। বলছে কত সময় পর এটি এসি এর সঙ্গে 37 ডিগ্রি কোণ করবে, তাই তো নাকি? চলে লিখে ফেলো আগে কি দেওয়া আছে দেখি। ওমেগা সমান কত, আর ভি সমান আমরা জানি, আচ্ছা ভি বের করতে না, ভি সমান কত জানি আর ওমেগা, আর মানে 2 মানে 4t। এসি বের করো আগে দেখি আমি, এসিটা বের করে তোমার ছবি আঁকছি দেখাচ্ছি। এসির মান কত হবে ভি স্কয়ার বাই আর, ভি স্কয়ার মানে ভি মানে কত, এটা ভি মানে ভির মান কত আছে এখানটা, টি তো দেওয়া নেই 16 4t ইন্টু 4t ভি স্কয়ার বাই আর মানে কত 2 দিকে কেটে গেল মানে হবে 8t স্কয়ার। এটা বেরোলো 8t স্কয়ার, এসি বেরোলো 8t স্কয়ার বেরোলো। আচ্ছা 2 নম্বরে বের করি আমি, এটি বের করি কি হয় dv বাই dt, ভি কত 4t মানে এটা হবে 4 হবে, শুধু হবে এটা হবে এটা কত হবে 4 হবে, ঠিক আছে? এটা হবে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাও মিটার পার সেকেন্ড স্কয়ার। মানে বলতে চাইছে মনে করো এখানে বস্তু বৃত্তপথে ঘুরছে, এরকম ভালো করে দেখো, বৃত্তপথে ঘুরছে, এদিকে কাজ করছে কি এসি 8t স্কয়ার, এদিকে কাজ করছে কি এটি 4 বা এটি বা 4 কাজ করছে, এভাবে ঘুরছে, ঠিক আছে না? এটি এর সঙ্গে এ নেট বলা হচ্ছে, এ নেট অঙ্কটা ছিল মনে হয় এ নেট, হ্যাঁ এটা তাহলে হবে না, তো 90 ডিগ্রি সবসময় থাকবে না, এ নেটের সঙ্গে হবে, এটি এ নেটের সঙ্গে বা মোট ত্বরণের সঙ্গে বা মোট ত্বরণের লব্ধির সঙ্গে 37 ডিগ্রি কোণ করবে। তাহলে এ নেট কোন দিকে হয় আমরা জানি, এটা হয় এ নেট, এটা হয় এ নেট, এদের লব্ধি এইটা এ নেট, এদের লব্ধি কি এ নেট, তো এটা তো এই কোণটা, এই এটিটা কি বলছে অঙ্কে, কি বলছে কত সময় পর এটি এ নেটের সঙ্গে, এটি বেরিয়ে করেছি আমি, এই এসি আর এটির এ নেট মানে এইটা, এই এটি তখন এ নেটের সঙ্গে কখন 37 ডিগ্রি কোণ করবে, মানে এখানে আলফা দেওয়া আছে, ট্যান আলফা দেওয়া আছে, ট্যান আলফার সূত্র কি এসি বাই এটি, ট্যান আলফার সূত্র কি এসি বাই এটি, আমরা জানি অভিমুখ ট্যান আলফা সমান এসি বাই এটি, ট্যান আলফার মান কত আছে, আলফা দেওয়া আছে কত 37 ডিগ্রি, মানে এসি কত 8t স্কয়ার, এস এটি কত 4, ট্যান 37 এর মান কত, ট্যান 37 এর মান কত হয়, ট্যান 37 এর মানে হয় তোমার, ট্যান মানে কি লম্ব বাই ভূমি 37 ডিগ্রি, এটা 37 ডিগ্রি, এটা 37 ডিগ্রি লম্ব বাই ভূমি, এটা 37 ডিগ্রি, এটা 37 ডিগ্রি মানে 3 এটা 4 এটা 3 এটা 4, 37 মানে এর বিপরীত কোণটা কম হবে, বিপরীত বাহুটা কম হবে 3 আর নিচে 4, মানে লম্ব মানে ভূমি বাই লম্ব বাই অতিভুজ, ট্যান মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই 3/4, কত হবে এটা 3/4, ট্যান 37 ডিগ্রি হবে 3/4 সমান 8t স্কয়ার বা 4 কেটে গেল, তাহলে এখানটা কি বেরোলো, কি পেলাম আমরা এখন 8t স্কয়ার সমান 3, 8t স্কয়ার সমান 3 বা t স্কয়ার সমান বা t সমান লিখে দাও ডাইরেক্ট √3/8 সেকেন্ড, হতে পারে রুট দিয়ে আসতে পারে √3/8 সেকেন্ড,
বলছে অঙ্কটা ছিল কত সময় পর এটি এ নেটের সঙ্গে 37° কোণ করবে। এর ওমেগা দেওয়া ছিল আর দেওয়া ছিল, তাহলে ভি সমান কত হবে আর ওমেগা মানে 4t। এখান থেকে আমরা এসির মান বের করেছি ভি স্কয়ার বাই আর, মান বসিয়ে কত হয়েছে 8t স্কয়ার। এটির মান বের করেছি কত এসে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এসি আর এটি, এটা হচ্ছে এসি কেন্দ্রমুখী হয়, এটি হয় কি স্পর্শক বরাবর, এদের লব্ধি কোনটা হয় এ নেট, এর লব্ধিটাই কি হয় এ নেট। এইটা দেওয়া আছে কত এটির সঙ্গে এটি এস এ নেটের সঙ্গে এটি এ নেটের সঙ্গে কত করবে এই কোণটা করবে 37°। মানে এটা আমরা জানি ট্যান আলফা, ট্যান আলফা সমান কি জানি এসি বাই এটি, ট্যান আলফা সমান এসি বাই এটি। এসির মান কত 8t স্কয়ার আর এটির কত 4, আর ট্যান 37 এর মান হয় 3/4, অনেকবার করানো হয়েছে এগুলো, 4 4 কেটে গেছে, তার পেয়েছি 8t স্কয়ার সমান 3, t সমান কত √3/8 অঙ্ক হয়ে গেছে। চলো আরেকটা করি, এইখানেই করি, এত জায়গা নেই, বারবার মুছতে কষ্ট হয়, বারবার মুছতে কষ্ট হয়। বেগ কত আছে 4 মিটার পার সেকেন্ড, ব্যাসার্ধ দেওয়া আছে 2 মিটার। তাহলে ফাইন্ড এসি এটি এ নেট। সহজ অঙ্ক এটা। এসি বের করো, ভি কত আছে 4 মিটার, 4 দেওয়া আছে মিটার পার সেকেন্ড, টি দেওয়া নেই তো, ছাড়ো 4 মিটার পার সেকেন্ড। আচ্ছা তাহলে এটা এসি কত হবে ভি স্কয়ার বাই আর, মানে 4 ইন্টু 4 বাই কত 2, মানে 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এসি এটি কত হবে ডিভি বাই ডিভি ডি মড ভি বাই ডিটি, মানে ডি টি ভি কত 4 মানে তো 0। তাহলে এ নেট কত হবে, এ নেট কত হবে সূত্র কি এসি দেখো এখানে টি সাপেক্ষে টি তো নেই, এখানটায় 0 হয়ে গেছে। বেগের মানটা টি এর সঙ্গে পরিবর্তন হচ্ছে না, অ্যাকচুয়ালি এখানটায় বেগ সমান 4 মিটার পার সেকেন্ড, বেগের মানটা সময়ের সঙ্গে পরিবর্তন হচ্ছে না, তার জন্য বেগের মান পরিবর্তন হচ্ছে না, সময়ের সঙ্গে পরিবর্তন হচ্ছে মানে কি বেগের মান পরিবর্তন হচ্ছে না। বেগের মান পরিবর্তন না হলে কি হয়, ত্বরণ কি সেখানে স্পর্শকীয় ত্বরণ হয় না, সেখানে স্পর্শকীয় ত্বরণ হয় না, বেগের মানের পরিবর্তনের জন্য স্পর্শকীয় ত্বরণ হয়। এখানে বেগের মানটা সময়ের সঙ্গে পরিবর্তন হচ্ছে না, ভি সমান 4 মিটার পার সেকেন্ড একই আছে, ধ্রুবক আছে এখানে বেগের মান, এখানে বেগের মান ধ্রুবক আছে, কনস্ট্যান্ট আছে। তাহলে এখানে বেগের মান যদি কনস্ট্যান্ট থাকে সেখানে তো স্পর্শকীয় ত্বরণ থাকবে না, বা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনটাও থাকবে না, মানের পরিবর্তন হচ্ছে না তো, বেগের মানের পরিবর্তন হচ্ছে না। বেগের মানের পরিবর্তনের জন্যই ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন সৃষ্টি হয়, আর বেগের অভিমুখের পরিবর্তনের জন্য সৃষ্টি হয় অভিকেন্দ্র ত্বরণ বা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। তাহলে আমরা এসি স্কয়ার প্লাস এটি স্কয়ার, এটা 0 বাদ 8 স্কয়ার মানে 8 মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে এখানটায় সব একই, সব একই। এসি সমান এটি, সরি এসি সমান এটি কোথায়, এটা 0, এসি সমান এ নেট সমান 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার আমরা পড়বো যেটা বাকি আছে, যেটা পড়া আরেকটা ত্বরণ বাকি আছে তোমাদের, 4 নম্বর ত্বরণ বাকি আছে। এবার আমরা পড়বো 4 নম্বর ত্বরণ, এবার আমরা পড়বো 4 নম্বর ত্বরণ। কি ত্বরণ বাকি ছিল, কি বাকি আছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বা কৌণিক ত্বরণ। ত্বরণ মানে কি জানি আমরা বেগ বাই সময়, রৈখিক ত্বরণ শিখেছিল, রৈখিক বেগ বাই রৈখিক সময়, রৈখিক বেগ বাই সময় বা রৈখিক বেগের পরিবর্তন বাই সময়, সময়ের পরিবর্তন। এখানে কি হবে কৌণিক বেগ, কৌণিক ত্বরণ কি হবে কৌণিক বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। তুলে ফেলো সবাই। আশা করছি বুঝতে পারছো তোমরা সবাই, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, যেটা বুঝতে পারছো না কমেন্ট করো। অ্যাক্সিলারেশন বা কৌণিক ত্বরণ, কিছু না, কৌণিক ত্বরণ আর কিছুই নয়, কৌণিক ত্বরণ আর কিছুই নয়, কৌণিক ত্বরণ আর কিছুই নয় তোমাদের। কি কৌণিক ত্বরণ কি সমান কৌণিক বেগ পড়েছো, বেগ মানে কি
রৈখিক বেগ মানে কি ছিল? রৈখিক বেগ ভি সমান কি ছিল? রৈখিক সরণ পরিবর্তন, সরণের পরিবর্তন ডেল্টা এস বাই ডেল্টা টি ছিল। রৈখিক বেগ কি ছিল? ডেল্টা এস বাই ডেল্টা টি, মানে রৈখিক বেগের রৈখিক সরণের পরিবর্তন বা রৈখিক সরণ বাই বেগ সময়ের পরিবর্তন। কৌণিক ত্বরণ কি হবে? কৌণিক বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। কৌণিক ত্বরণকে প্রকাশ করা হয় আলফা দ্বারা, আলফা সমান, আর কৌণিক বেগ কি? ওমেগা, ওমেগা 2 মাইনাস ওমেগা 1, ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বা T2 মাইনাস T1। বেগের পরিবর্তন, কৌণিক বেগের পরিবর্তন মানে কি হবে? বেগের পরিবর্তন মানে কি লিখতে আমরা? V2 মাইনাস অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ। আর কৌণিক বেগের পরিবর্তন কত হবে? অন্তিম কৌণিক বেগ মাইনাস প্রাথমিক কৌণিক বেগ, বা আলফা সমান ডেল্টা ওমেগা বাই ডেল্টা টি। মাথায় রাখবে জাস্ট, ডেল্টা ওমেগা বাই ডেল্টা টি, এটাকে বলা হচ্ছে কৌণিক ত্বরণ। এটা কি একটা ভেক্টর রাশি? কি রাশি এটা? ভেক্টর রাশি। ভেক্টর রাশি কি থাকে? অভিমুখ থাকে। এর একটা অভিমুখ থাকবে, তার মানে অভিমুখটা কোন দিকে হবে? অভিমুখটা কোন দিকে হবে? এই বৃত্তপথে ঘুরছে, কৌণিক বেগে ঘুরছে, এটা ওমেগা ওইদিকে ঘুরছে, মনে করো অক্ষীয় ভেক্টর। এটা অ্যাকচুয়ালি অক্ষীয় ভেক্টর রাশি। অক্ষীয় ভেক্টর কোন দিকে হবে? অক্ষ বরাবর। অভিমুখ হবে অক্ষ বরাবর, ঘূর্ণাক্ষ বরাবর, অক্ষ বরাবর, অ্যাক্সিয়াল বরাবর বা ঘূর্ণাক্ষ বরাবর বলা হয়। কোন সূত্রের সাহায্যে জানবো আমরা? রাইট হ্যান্ড থাম্ব রুল। এই বস্তুটা ঘুরছে এরকম, যদি এরকম ঘুরতো ভেতরের দিকে, ঘূর্ণাক্ষ বরাবর। ঠিক আছে, এটা ইউনিট কি হবে? ইউনিট কি হবে? একক। এসআই একক বের করবো, মনে করো এসআই একক। এসআই একক কি হবে? কৌণিক বেগের এসআই একক কি? রেডিয়ান পার সেকেন্ড। আর সময়ের একক সেকেন্ড, মানে রেডিয়ান র্যাড পার সেকেন্ড স্কয়ার, রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, তারপরে দেখো তাহলে এখানে কৌণিক এভারেজ কৌণিক ত্বরণ কত হবে বলতো? এভারেজ কৌণিক ত্বরণ, এভারেজ কৌণিক ত্বরণ কত হবে? এইটাই, একটা নির্দিষ্ট সময়ের অন্তরালে কৌণিক বেগের পরিবর্তন, কৌণিক বেগের পরিবর্তন যেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের অন্তরালে কি বের করছে? এটা কৌণিক এভারেজ কৌণিক ত্বরণ। এটা কি? এভারেজ গড় কৌণিক ত্বরণ বলতে পারো। এটা কি? গড় কৌণিক ত্বরণের সূত্র কি হবে? একটা নির্দিষ্ট সময়ের অন্তরালে আলফা এভারেজ, একটা নির্দিষ্ট সময়ের অন্তরালে যে কৌণিক বেগের পরিবর্তন, সেটাই কি? সেটাই আসলে তোমার কি হয়? এভারেজ কৌণিক ত্বরণ। এভারেজ কৌণিক ত্বরণ, এভারেজ গড় কৌণিক ত্বরণ। গড় কৌণিক ত্বরণ কত? একটা নির্দিষ্ট সময়ের অন্তরালে যে কৌণিক বেগের পরিবর্তন হচ্ছে, ডেল্টাই তো। এই ডেল্টা T2 মাইনাস T1 সময়ের পরিবর্তনে কৌণিক বেগের পরিবর্তন কত? ওমেগা 2 মাইনাস ওমেগা 1। একটা নির্দিষ্ট সময়ের অন্তরালে যতটা কৌণিক ত্বরণ সৃষ্টি হচ্ছে, যে কৌণিক ত্বরণ নির্দিষ্ট সময়ের অন্তরালে যে কৌণিক বেগের পরিবর্তন হচ্ছে, T2 মাইনাস T1 সময়ের অন্তরালে ওমেগা 2 মাইনাস ওমেগা 1 কৌণিক বেগের পরিবর্তন হচ্ছে, এটাই কি? এভারেজ। আবার তাৎক্ষণিক ত্বরণ কি হবে? তাৎক্ষণিক কৌণিক ত্বরণ, তাৎক্ষণিক কৌণিক ত্বরণ, তাৎক্ষণিক কৌণিক ত্বরণ। তাৎক্ষণিক কৌণিক ত্বরণ কি? যখন এই সময়ের পরিবর্তনটা অত্যন্ত ক্ষুদ্র, টেন্স টু জিরো, লিমিট টেন্স টু জিরো, লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো হয়, এই সময়ের পরিবর্তনটা অত্যন্ত ক্ষুদ্র হয়। বা বলতে পারো একটা নির্দিষ্ট মুহূর্তে বা একটা নির্দিষ্ট নির্দিষ্ট সময়ে, মুহূর্তে একটা নির্দিষ্ট সময়ে কৌণিক ত্বরণ কত, সেটাই। একটা নির্দিষ্ট সময়ে কৌণিক বেগের পরিবর্তন কত, বা একটা নির্দিষ্ট সময়ে হয় এটা, বা ডেল্টা টি টেন্স টু জিরো হয়, তখন ডেল্টা টিটা হয়ে যায় কত? ডিটি। ঠিক আছে, তখন ডেল্টা ওমেগাটাও কি হবে? টেন্স টু জিরো হবে। ডেল্টা ওমেগাটাও কি হবে? টেন্স টু জিরো হবে।
সময়ের পরিবর্তন যখন টেন্স টু জিরো হবে, তখন কৌণিক বেগের পরিবর্তনটাও কি হবে, টেন্স টু জিরো হবে, তখন তাকে আমরা বলি ডি ওমেগা। তাহলে তাৎক্ষণিক কৌণিক ত্বরণ আলফা ইনস্ট্যান্টেনিয়াস বলা হয়। আলফা ইনস্ট্যান্টেনিয়াস, কৌণিক ত্বরণ মানে ইনস্ট্যান্টেনিয়াস বলা হয়। তাৎক্ষণিক মানে ইনস্ট্যান্ট, কোন একটা ইনস্ট্যান্টে, কোন একটা মুহূর্তে যে কৌণিক ত্বরণ হচ্ছে। ডি ডব্লিউ বাই ডি টি, একটা নির্দিষ্ট মুহূর্তে, একটা নির্দিষ্ট সময়ে বা ক্ষুদ্র সময়ের পরিবর্তন, অতি ক্ষুদ্র, যখন সময়ের পরিবর্তনটা টেন্স টু জিরো, তখন যে কৌণিক বেগের পরিবর্তন, তখন সেটাই কি তাৎক্ষণিক ত্বরণ, আলফা ইনস্ট্যান্টেনিয়াস ডি ওমেগা বাই ডিটি। ডিফারেন্সিয়েশন করবে প্রসেস, কৌণিক বেগের পরিবর্তনটাকে ডিফারেন্সিয়েশন করবে, উত্তর হয়ে যাবে, বা কৌণিক বেগটাকে ডিফারেন্সিয়েশন করবে একটা নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট সময়ে। ক্লিয়ার? তুলে ফেলো সবাই, বুঝিয়ে দিচ্ছি আমি। একটা অঙ্ক করো তো, ওমেগা সমান দেওয়া আছে টি স্কয়ার প্লাস 1, ওমেগা সমান দেওয়া আছে টি স্কয়ার, মানে কৌণিক বেগের মান সময়ের সঙ্গে এইভাবে পরিবর্তন হচ্ছে, কৌণিক বেগের মান সময়ের সঙ্গে এইভাবে পরিবর্তন হচ্ছে। বলছে 0 থেকে 2 সেকেন্ড সময়ের পরিবর্তনে আলফা কত হবে, কৌণিক ত্বরণ কত হবে, এবং টি সমান 2 সেকেন্ডে আলফা কত হবে, মানে কৌণিক ত্বরণ কত হবে। একটু আগে কি বলেছিলাম, আলফা এভারেজ মানে কি, গড় কৌণিক ত্বরণ কি, একটা সময়ের পরিবর্তনে যতটা কৌণিক বেগের পরিবর্তন হচ্ছে। এখানে কি 0 থেকে 2 সময়ের পরিবর্তনে, মানে কি একটা নির্দিষ্ট সময়ের পরিবর্তনে যখন যে কৌণিক বেগের পরিবর্তন, সেটাই কি গড় কৌণিক ত্বরণ। তো তাহলে এখানে মানে এইটা বলতে কি বের করতে বলেছে, এভারেজ বের করতে, এইটা বলতে বের করতে বলেছে আলফা এভারেজ মানে গড়, একটা নির্দিষ্ট সময়ের অন্তরালে, একটা নির্দিষ্ট সময়ের পরিবর্তনে যে কৌণিক বেগের পরিবর্তন, তাকেই বলি আমরা আলফা এভারেজ। আর একটা নির্দিষ্ট মুহূর্তে, একটা নির্দিষ্ট সময়ে যে কৌণিক বেগের পরিবর্তন, মানে এইটা টি সমান 2 সেকেন্ডে, মানে এটা কি বের করতে বলেছে, আলফা ইনস্ট্যান্টেনিয়াস বের করতে বলেছে। আমাকে বের করতে হবে প্রথম আলফা এভারেজ বের করতে হবে। আলফা এভারেজ ওমেগা 2 মাইনাস, মানে 2 সময়ের 2 সেকেন্ডে কতটা কৌণিক বেগ ছিল সেইটা, 0 থেকে 2 সেকেন্ডে বলেছে তো, 2 সেকেন্ডে কতটা ওমেগা 2 মাইনাস, আর 0 সেকেন্ডে কত কৌণিক বেগ ছিল, অন্তিম কৌণিক বেগ মাইনাস প্রাথমিক কৌণিক বেগ, বাই T2 মাইনাস T1, মানে T0, এখানে T0। আচ্ছা, ওমেগা 2 বের করতে হবে। ওমেগা 2 মানে টি সেকেন্ডে, টি সমান 2 সেকেন্ডে কত ওমেগা ছিল, ওমেগা 2 মানে আমাকে বের করতে হবে ওমেগা 2 মানে টি সমান 2 সেকেন্ডে ওমেগা কত ছিল, টির মান কত বেরিয়েছে, দেওয়া আছে 2 স্কয়ার প্লাস 1 মানে 5, এটা হবে 5 মাইনাস টি ওমেগা 0 মানে টি সমান কত 0 সেকেন্ডে, মানে কত হবে 1, এটা সমান 0 হয়ে যাবে, 1 মাইনাস 2 মাইনাস 0 মানে 2, মানে এটা 4/2, মানে 2 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার, আলফা ইনস্ট্যান্টেনিয়াস মানে, বুঝতে পারছো কি বলছি আমি, বুঝতে পারছো? আলফা এভারেজ বের করতে বলছে কত সময় পরিবর্তনে, 0 থেকে 2 সেকেন্ড সময়ের পরিবর্তনে। তাহলে 2 সেকেন্ড সময় যতটা কৌণিক বেগ ছিল সেটা ডেল আলফা সমান কি, আলফা এভারেজের সূত্র কি ছিল, লিখেছিলাম ডেল্টা 2 মাইনাস ওমেগা 1 মাইনাস ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই T2 মাইনাস T1। এখানে ওমেগা 2 বলতে 2 সময়ে কতটা কৌণিক বেগ ছিল,
ওমেগা 2 মাইনাস ওমেগা 1 মানে শূন্য সময় কত ওমেগা ছিল, ওমেগা সমান টি স্কয়ার প্লাস 1 দেওয়া আছে। তাহলে টি সময়ে টি সমান টি যখন 2 তখন ওমেগা মান কত 5, যখন টি সমান 0 তখন ওমেগার মান কত 1, টি 2 কত দিয়ে 2, টি 1 কত, টি 0 মানে কত 0, 5 - 1/2 আর 2 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। এবার বলছে আলফা ইনস্ট্যান্টেনিয়াস বের করতে হবে। আলফা ইনস্ট্যান্টেনিয়াস মানে ডি ওমেগা বাই ডিটি, ডি ওমেগা মানে ডি বাই ডিটি, ওমেগা মানে টি স্কয়ার প্লাস 1, ওমেগার মান কত আছে টি স্কয়ার প্লাস 1 মানে 2t উত্তর হবে। কত হবে 2t, 2t আর সময় কত, টি মানে কত, সময় কত আছে 2 সেকেন্ড, 4 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার, 4 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার হয়েছে বাচ্চা লোক? তাহলে আমরা কৌণিক ত্বরণও পড়ে নিলাম, কৌণিক ত্বরণও পড়ে নিলাম। তাহলে আমরা সেখানে কিছু সম্পর্ক বের করেছি, কৌণিকের সঙ্গে রৈখিকের কিছু সম্পর্ক পড়েছি, বের করেছি তো। কৌণিক ত্বরণ পড়েছি, সেই সঙ্গে কৌণিক গুলো পড়েছি, কৌণিক সরণ, কৌণিক ত্বরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ বের করেছি। সঙ্গে সঙ্গে সেই কৌণিকের সঙ্গে কৌণিক সরণের সঙ্গে রৈখিক সরণের বেগ সম্পর্ক, কৌণিক বেগের সঙ্গে কৌণিক বেগের সঙ্গে রৈখিক বেগের সম্পর্ক বের করেছি। এগুলো কি কি ছিল আচ্ছা আরেকবার রিক্যাপ করে দিই তোমাদের, রিক্যাপ করে দিই। এগুলো রৈখিক বা লিনিয়ার বলা, হ্যাঁ রৈখিক ছিল, প্রথমে ছিল রৈখিক, মনে করে লিখলাম আমি এখানটায় রৈখিক লিখলাম, আর কৌণিক লিখলাম, কৌণিক লিখলাম। হ্যাঁ যদি সরণ দেখাই আমরা, রৈখিক সরণ সমান আমরা কি জানি এস, কৌণিক সরণ মানে আমরা জানি থিটা, এদের মধ্যে সম্পর্ক কি এস সমান আর থিটা, পড়ে এসছি। ক্লিয়ার? এস সমান আর থিটা সম্পর্ক এদের। রৈখিক সরণ আর কৌণিক সরণের মধ্যে সম্পর্ক এস সমান আর থিটা, রৈখিক সরণ এস, কৌণিক সরণ থিটা, আর মানে ব্যাসার্ধ। রৈখিক বেগ কত ভি, কৌণিক বেগ কি ছিল ই ওমেগা, কৌণিক বেগ ছিল ওমেগা। এটা হচ্ছে কৌণিক বেগ, না এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে রৈখিক বেগ। রৈখিক বেগের সূত্র কি ডিএস বাই ডিটি আর ডেল্টা এস বাই ডেল্টা টি, যা কিছু লিখতে পারো। ডিএস বাই ডিটি এর কত হয় ডি থিটা বাই ডিটি, হয়তো এদের মধ্যে সম্পর্ক কি ছিল ভি সমান আর ওমেগা, পড়ে এসছি এগুলো আমরা। এবার ত্বরণ পড়লাম, ত্বরণ পড়লো, ত্বরণ মানে এর ত্বরণ কত ছিল, এর ত্বরণ কি, রৈখিক ত্বরণের সূত্র কি এ সমান ডিভি বাই ডিটি, এর ত্বরণ মানে কৌণিক ত্বরণ আলফা, এর সূত্র কি ছিল ডি ওমেগা বাই ডিটি। এগুলো আমরা পড়ে এসছি, এদের মধ্যে সম্পর্ক আমার করা হয়নি। মানে যে এই যে ত্বরণটা রৈখিক ত্বরণ, বা এই ত্বরণটাকে বলা হয় রৈখিক ত্বরণ, রৈখিক বেগের মানের পরিবর্তনের জন্য সৃষ্টি হচ্ছিল। এই ত্বরণটা কি রৈখিক ত্বরণ, রৈখিক ত্বরণ মানে এই ত্বরণটাকে বলা হচ্ছে রৈখিক ত্বরণ। তো রৈখিক ত্বরণ মানে এটা রৈখিক বেগের মানের জন্য সৃষ্টি হচ্ছিল, রৈখিক বেগের বা লিনিয়ার ভেলোসিটির পরিবর্তন, বেগের মানের পরিবর্তনের জন্য হয়েছিল, মানের পরিবর্তনের জন্য সৃষ্টি হয়েছিল, পরিবর্তনের জন্য সৃষ্ট, পরিবর্তনের জন্য সৃষ্ট। মানে এইটা আসলে এই ত্বরণটা, এই রৈখিক ত্বরণটা আসলে এখানটা কি এটি, এই রৈখিক ত্বরণটা আসলে এখানটা কি এটি বা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, মাথায় রাখবে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। এই যে এখানটা এ বলছি রৈখিক ত্বরণটা বলছি, বৃত্তীয় গতির ক্ষেত্রে রৈখিক ত্বরণটা আসলে কি ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। অ্যাকচুয়ালি ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন সৃষ্টি হচ্ছিল কেন, ভি এর, মানে ভিটা কি রৈখিক বেগ, ভি এর রৈখিক বেগের মানের পরিবর্তনের জন্য, রৈখিক বেগের মানের পরিবর্তনের জন্য কি সৃষ্টি হয়, রৈখিক বেগের মানের পরিবর্তনের জন্য কি সৃষ্টি হয় স্পর্শকীয় ত্বরণ বা ট্যানজেনশিয়াল ত্বরণ। তাহলে এখানে রৈখিক ত্বরণ মানে কি এ ধরে দিয়ে দিলাম আমি এ, এই এটাই আসলে কি এটি, এখানটা বৃত্তীয় গতির ক্ষেত্রে এ সমান এটি। ঠিক আছে, এদের মধ্যে সম্পর্ক কি হয়, এদের মধ্যে সম্পর্ক আমি লিখাইনি এখন পর্যন্ত, লিখে নাও এখানটা। এই এটি সমান আর আলফা, মাথায় রাখবে
বা এ সমান আর আলফা বলতে পারো তোমরা, ঠিক আছে, এটি সমান আর আলফা, এ সমান আর আলফা বা এটি সমান আর আলফা। অ্যাকচুয়ালি এটা এই যে ত্বরণটা, এই যে এটা এ সমান আর আলফা, এটা আসলে কি বৃত্তীয় গতিতে কি এটি ট্যানজেনশিয়াল ত্বরণ। ট্যানজেনশিয়াল ত্বরণটাই হচ্ছে কি রৈখিক গতির ক্ষেত্রে এ রৈখিক ত্বরণ, ঠিক আছে। বৃত্তীয় গতির ক্ষেত্রে ট্যানজেনশিয়াল ত্বরণটাই হচ্ছে রৈখিক ত্বরণ। কারণ রৈখিক বেগের মানের পরিবর্তনের জন্য, রৈখিক বেগের মানের পরিবর্তনের জন্য যে ত্বরণ সৃষ্টি হচ্ছিল সেটা কি ট্যানজেনশিয়াল ত্বরণ, অ্যাক্সেলারেশন বা স্পর্শকীয় ত্বরণ, সেটাই আসলে রৈখিক ত্বরণ। মানে এখানে কি সম্পর্ক করছি, রৈখিক আর কৌণিকের মধ্যে সম্পর্ক করছি। এখানে যে এটা আসলে কি ট্যানজেনশিয়াল ত্বরণ, বৃত্তীয় গতিতে ট্যানজেনশিয়াল ত্বরণ বা স্পর্শকীয় ত্বরণ বা ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন, এদের মধ্যে সম্পর্ক কি এ সমান আর আলফা। এটা আসলে কি বলছি, অনেক জায়গায় লেখা থাকে না এগুলো। এটার ফিল কি, যে এটা কি আসলে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন, মানে এটা ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন। ক্লিয়ার? ভালো করে বোঝো কথাগুলো ভালো করে শোনো, আমার কথাগুলো আমার ভালো করে শোনো, কথাগুলো আমার ভালো করে শোনো, নাহলে হবে না। মনে করো একটা অঙ্ক দেখো, শর্ট প্রশ্ন মনে করো, হ্যাঁ, বলছে ভি এর মান বৃত্তীয় গতিতে কোনো বস্তু রৈখিক বেগের মান কনস্ট্যান্ট মানে ধ্রুবক, বেগের মানের পরিবর্তন হচ্ছে না। কনস্ট্যান্ট মানে বৃত্তীয় গতিতে যে বস্তুটা ঘুরছে তার বেগের মানের পরিবর্তন হচ্ছে না, মানে বস্তুটা সুষম গতিতে আছে। যেখানে এসির মান কত হতে পারে, এখানে এসির মান কি শূন্য বলছো, শূন্য হবে কি শূন্য হবে না বলো। এসির মান কখনো শূন্য হয় না, কারণ এসি ত্বরণটা সৃষ্টি হয় বেগের মানের পরিবর্তনের জন্য নয়, বেগের অভিমুখের পরিবর্তনের জন্য। আর বৃত্তীয় গতিতে সবসময় কি হয়, বেগের অভিমুখের পরিবর্তন হয়। মানে এসিটা এখানে নট ইকুয়াল টু জিরো, এসিটা এখানটায় নট ইকুয়াল টু জিরো। যদি বলো এটি কারণ এসি সূত্র কি, এসি সূত্র ভি স্কয়ার বাই আর, ভি এর মান কিছুটা দেওয়া থাকবে 4 5 কিছুটা দেওয়া থাকবে। এটির কত হবে, এটির সূত্র কি ডি মড ভি বাই ডিটি। মড ভি মানে বেগের মানের পরিবর্তন, ডিভি মানে বেগের মানের পরিবর্তন বোঝাচ্ছে, ডিভি মানে বোঝাচ্ছে বেগের মানের পরিবর্তন। বেগের মানের পরিবর্তন হচ্ছে এখানটায় না, হচ্ছে না। আমি জানি তো, বেগের মানের পরিবর্তন না হলে স্পর্শকীয় ত্বরণ সৃষ্টি হয় না, বা রৈখিক বেগের বৃত্তীয় গতিতে থাকা কোনো বস্তু রৈখিক বেগের মানের পরিবর্তন না হলে বা বেগের মানের পরিবর্তন না হলে তাতে ট্যানজেনশিয়াল ত্বরণ সৃষ্টি হয় না, মানে এটা শূন্য হতে পারে। এ নেট কত হবে, এ নেট কি শূন্য হবে না, এ নেট মানে দুটো যোগফল তো, এ নেটের মান রুট ওভার এসি স্কয়ার প্লাস এটি স্কয়ার, এটি শূন্য, তাহলে এটা শূন্য হবে না। আলফা কি শূন্য হবে, দেখি আলফা কি জিরো হবে, আলফা মানে আচ্ছা সূত্র আছে না, এটি সমান কত আর আলফা, এটি কত শূন্য, এটির মানে এখানে কত শূন্য, তো এই ক্ষেত্রে এটি শূন্য, তো এই ক্ষেত্রে করছি যখন বেগটা কনস্ট্যান্ট, সেই ক্ষেত্রে এসি নট ইকুয়াল টু শূন্য। এসি কেন সৃষ্টি হয়, বেগের অভিমুখের পরিবর্তনের জন্য। বৃত্তীয় গতিতে বেগের মানের পরিবর্তন না হলেও বেগের অভিমুখের পরিবর্তন সবসময় হবে, তার জন্য এসি থাকবে নট ইকুয়াল টু জিরো। এটি মানে বেগের মানের পরিবর্তনের জন্য যে ত্বরণ, ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন, বেগের মানের পরিবর্তনের জন্য যে ত্বরণ সেটাই কি ট্যানজেনশিয়াল। এটি এখানে বেগের মানের পরিবর্তন হচ্ছে না, তো ভি সমান কি কনস্ট্যান্ট, তো ডি মড ভি মানে শূন্য, এটা এ নেট কি শূন্য হবে না কেন, এ নেট মানে কি বোঝায়, এ নেট মানে বোঝায় রুট ওভার দুটো ভেক্টর, দুটো মোট ত্বরণ। এসি তো আছে, এটি শূন্য হতে পারে, দুটো মিলিয়ে তো হয় না। এখানে আরেকটা কি বলছে, আলফা কৌণিক ত্বরণ কি হতে পারে শূন্য, একটাকে জেনেছি মনে রাখবে, সেটা মনে রাখবে, এটি সমান আর আলফা, এটির মান তো শূন্য হয়তো, তাহলে আর কি শূন্য হবে কখনো, আর কি শূন্য হতে পারে না, তার জন্য আলফা শূন্য, আলফাও ব্যাসার্ধ শূন্য হয় না, তো ইম্পসিবল, আর নট ইকুয়াল টু শূন্য। ক্লিয়ার? চলো 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 মেরে প্যারে বাচ্চো, আজকের লেকচার শেষ করে দিলাম তোমাদের, মেরে প্যারে বাচ্চো আজকের লেকচার তোমাদের শেষ করে দিলাম। আমরা বলতে পারো আমরা দুটো বলেছিলাম সার্কুলার মোশনের দুটো পার্ট হয়, কাইনেমেটিক্স পার্ট আর ডাইনামিক্স পার্ট। কাইনেমেটিক্সে কি হয়, এফেক্ট সম্বন্ধে পড়ি। কাইনেমেটিক্স কি বলছিলাম, কাইনেমেটিক্সে যতগুলো কাইনেমেটিক্স পার্টটা শেষ করলাম অ্যাকচুয়ালি আমরা এখন, কারণ আমরা শেষ করলাম বৃত্তীয় গতিতে কাইনেমেটিক্স পার্টটা, মানে সরণ, বেগ,
ত্বরণ, এইসব কাইনেমেটিক্স পার্ট পড়ে। মানে প্রভাব সম্বন্ধে পড়লাম, বলের প্রভাব সম্বন্ধে পড়লাম। এবার আমরা পড়বো ডাইনামিক্স পার্ট, মানে কারণ সম্বন্ধে পড়বো, এসব হচ্ছে কেন, এসব হচ্ছে কেন, ত্বরণ কেন সৃষ্টি হচ্ছে, বেগ কৌণিক বেগের কেন সৃষ্টি হচ্ছে, ত্বরণের কেন সৃষ্টি হচ্ছে, সরণ কেন হচ্ছে, এটা আগের দিন আমরা পড়বো, এর পরের লেকচারে পড়বো পুরোটা। দুটো কারণ আছে তোমাদের। কারণ কি? ফোর্স, অবশ্যই ফোর্স। এসবের সৃষ্টির পিছনে কারণ কি হবে, ডাইনামিক্স কি হবে? ফোর্স। বলছে বৃত্তীয় গতিতে দুই ধরনের ফোর্স দেখা যায়। বৃত্তীয় গতি দু ধরনের ফোর্স, একটা সেন্ট্রিপিটাল ফোর্স, অভিকেন্দ্র বল, আর হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। আগের দিন অনেক কিছু শেখানো, ভালো ভালো জিনিস শেখানো হবে। এই দুটো ফোর্সের অ্যাপ্লিকেশন হিসেবে পড়বো আমরা কি, বিভিন্ন পড়বো, কনিক্যাল পেন্ডুলাম পড়বো, ডেথ ওয়েল পড়বো, বা মরণ কুয়া পড়বো, মরণ কূপ। আর পড়বো কি আমরা, যেটা বললাম, বৃত্তপথে সাইকেল বা গাড়ির গতি, আর ব্যাংকিং। এক ক্লাস হয়ে যাবে। 2 নম্বর ক্লাস আমাদের খতম। সার্কুলার মোশনের 2 নম্বর লেকচার খতম হলো। 3 নম্বরের জন্য রেডি থাকো তোমরা, কমেন্ট করো। ছুটি, বেস্ট অফ লাক।